জীবনের চলার পথে সবচেয়ে বড় বাধা কি? নেগেটিভিটি বা নেগেটিভ চিন্তা। আর কি? অ্যাডিকশান, নেশা। এবার নেশা কেন আমাদের বাধা? কারণ নেশা হলো মোহ, বা যার বাংলা অপর নাম, অপর শব্দ বা অ্যাডিকশান ইংরেজি শব্দ। তো মোহ হলে কেন সেটা আমাদের পক্ষে বিপজ্জনক। মোহ, যখন আমরা মোহে পড়ি তখন কি হয়, আমরা কমন সেন্সগুলো হারিয়ে ফেলি, মনোযোগ হারিয়ে ফেলি। তাহলে মনোযোগ হারানো, কনসেন্ট্রেশন মানে কনসেন্ট্রেশন লস হয়। কোয়ালিটি অফ কনসেন্ট্রেশনের যে এর গুণমান, সেটা ডাউনফল করে, এবং সেইটা একটা যে কত নিচে নামতে পারে তার তো কোনো হিসাব নেই। সেই মনোযোগ যদি নষ্ট হয় এবং ভুলে যাওয়া যে কোন পর্যায়ে হতে পারে সেইটা ধারণা দেওয়া মুশকিল আছে। যেটা আমি বুঝি যে এই জন্য নেশাকে ত্যাগ করতে বলা হয় সব ধর্মে এবং আধ্যাত্মিকতার, এবং বিভিন্ন বইয়ে, সরকারি বিজ্ঞাপনে, সব জায়গাতেই মাদক বিরোধী বা নেশা বিরোধী একটা অভিযান চালানো হয়। এবং কিছু অপোজিটও আছে যারা নেশার চালানোর মাধ্যমে তাদের আয় রোজগার লাভ করে, এবং এই নেশা অল্প থেকে শুরু করে বড়। এই নেশা কিসে হতে পারে? বিড়ি, সিগারেট, মদের নেশা তো আমরা সকলেই জানি। আর কি? নারীতে আসক্তি। এছাড়া কি আছে? কোকেইন, ড্রাগের যে কোকেইন জাতীয় যে ড্রাগ, হেরোইন। তো এগুলো কি করে? আমাদের চিন্তা ভাবনায় একটা বিশাল একটা এফেক্ট ফেলে, যেটা এরপরে এটা যারা মাদক ব্যবহার করেছে, যাদের মাদক খেয়েছে, মাদক নিয়েছে, তারাই এর অ্যাকচুয়াল বুঝতে পারবে আমি কি বলতে চাইছি। কারণ এইটা তো বোঝানো সম্ভব নয়। বোঝাবো কী করে? যেমন চিনির স্বাদ আমি বোঝাবো কী করে? সাইকেল চালানোর যে মজা, যে আনন্দ, সেটা বোঝাবো কী করে? গাড়ি চালানোর মজা, সেটা আমি বর্ণনা করবো কী করে? ঠিক সেরকমভাবে এই যে কোকেন নেওয়া, গাঁজা খাওয়া, নারীর আসক্তিরা অনেকেই জানে। তো এটাকে কেন আসক্তি বলছি সেটা পরে আসছি। তো এইগুলো আমাদের জীবনে একটা বড় বাধা হয়ে যায়। এই বাধাগুলো কি করে? আমাদের উন্নতিতে প্রভাব ফেলে, আমাদের জীবনে পিছিয়ে পড়তে বাধ্য করে। চাইলেও আমাদের ইচ্ছাগুলোই আমাদের পরিবর্তন হয়ে যায়। মানে কি হয়? আমাদের ভালো লাগাগুলো বা আমাদের যে হরমোন ক্ষরণ হয়, ডোপামিন, সেরিটোনিন, অক্সিটোসিন, মেলাটোনিন ইত্যাদি, এইসব যে হরমোনগুলো আছে, সাধারণত আমরা যেগুলো মস্তিষ্কের কেন্দ্রীয় অঞ্চলে, হাইপোথ্যালামাস, লিম্বিক ব্রেন, বা এইসব যে এলাকাগুলো আছে, যে অ্যাড্রিনালিন, যে কিডনির উপরে যে গ্ল্যান্ড থাকে, বা আমাদের প্যানক্রিয়াতে যে গ্ল্যান্ডগুলো থাকে, সেই গ্ল্যান্ডগুলো, মানে যে গ্ল্যান্ডগুলো রয়েছে, সেখান থেকে যে কেমিক্যাল যেগুলো নিঃসরণ হয়, যেগুলো অটোমেটিক্যালি খাবারের মাধ্যমে আমাদের ন্যাচারালি প্রডিউস হয়,
সেইগুলো থেকে যে হরমোন বেরোয় তার একটা যে ইফেক্ট থাকে, সেই ইফেক্টটা আমাদের মনোভাবের উপর পড়ে। যেমন অনেকেই মানে কী হয়, নেশা করলে কী হয় যে মাইন্ডটা ব্ল্যাঙ্ক হয়ে যায়, তাই তো? মানে চিন্তাগুলো যেন কোথায় উড়ে যায়। তো এটা একটা পুরোটাই নার্ভাস সিস্টেমের উপরে এফেক্ট করে, ট্রিগার করে, যার কারণে আমাদের এরকম হয়। তো এটা তো আমরা কনসাস, এটা আমাদের চেতনায় বুঝতে পারছি। তো চেতনাতে আমরা সেই রকমই সব নেশাগুলোর ধরন কিন্তু এই ধরনেরই, যেটা আমরা চেতনাতে অনুভব করতে পারি। এগুলো বিজ্ঞানীরা রিসার্চ করে দেখেছে, কিন্তু আপনি এটা চাইলেও তুমি অনুভব করতে পারবে। তো এইগুলো একটা বড় বাধা। এছাড়াও কী আছে, বাধা আছে ভয়, যে কত রকমের ভয়, যে লোকে কি বলবে, লোকে অন্যেরা কী ভাববে, এই ধরনের হাজারো রকমের ভয় আছে। সাধারণত কমন যেগুলো ভয়গুলো সেগুলো আমি বলছি। লোকে কি মনে করবে, এছাড়াও যে রয়েছে যে যেটা প্রথমেই বললাম যে নেগেটিভ থটস, যে আমাদের নেতিবাচক যে চিন্তা, যে কেন করছি, বা যে নেতিবাচক চিন্তা মানে কোনটা, যে চিন্তাগুলো আমাদের সৃষ্টিশীল চিন্তার ছাড়া যে চিন্তাগুলো, সেগুলো তো নিউট্রাল আর নেতিবাচক চিন্তার মধ্যে পড়ছে। এবং একটা তো নিউট্রাল চিন্তা মানে কি, যেখানে যেটা নেতিবাচক নয় ইতিবাচক নয়, সেগুলো নিউট্রাল। যেমন কোনো গল্প আমাদের পড়তে বা শুনতে ভালো লাগে, তো যার কারণে আমরা সিনেমা দেখতে ভালোবাসি, গল্প শুনতে ভালোবাসি, অনেকেই গল্প শোনে। যারা শোনে না, ছোটোবেলাতে তো গল্প শোনানো হয় সব বাচ্চাদের, এবং বড়োদেরও তাই, গল্প শুনতে খুব ভালো লাগে, এবং গল্পগুলো মনের মধ্যে গেঁথে যায়। এর একটা ডিপ ইম্প্যাক্ট একটা রয়েছে আমাদের মনের চিন্তার মধ্যে, এবং লং টার্মে মানে তুলনামূলক দীর্ঘ সময়ের জন্য এই গল্পগুলো আমরা মনে রাখতে পারি। যার জন্য গানের মতো, এটা আগেও বলেছি। তো আমরা যদি ভগবানকে স্মরণ করি, যারা পর্নোগ্রাফি দেখে রেগুলার, এবং পর্নের নেশায় যারা ডুবে আছে, এখন তো নামই তো অ্যাডাল্ট কন্টেন্ট, তো তাদের এখন এমন কেউ নেই যে আমার মনে হয় যে জানে না যে এই কী জিনিস, যেটা আগেকার নিষিদ্ধ একটা বিষয়বস্তু ছিল। ঠাকুরের যে সুদৃশ্য মূর্তি আছে, তো সেই মূর্তি স্মরণ করা উচিত। এরপরে যদি আমি ঠাকুরের মূর্তিতে বিশ্বাসী, যদি আমার এছাড়াও আমি প্রকৃতির যে সৌন্দর্য সেইগুলো অনুভব করতে পারি, সবচেয়ে বেস্ট অপশান হচ্ছে কোনো ঠাকুরের সুদৃশ্য মূর্তিকে স্মরণ করা। এর মাধ্যমে আমরা এই একটা থটসটাকে রিপ্লেস করতে পারি। কারণ কি, এই যখন কেন আমাদের ভালো লাগে, কারণ কি সেখানে সব কিছুই পারফেক্ট। তার যে বডি টোন, তার যে গলার টোন, তার যে মানে এক্স্যাক্ট আমরা যেমনটা চাই সেখানে তেমনটাই দেখানো হয়। তো যার কারণে এইটা আমাদের এত ভালো লাগে। এবং এই ভালো সবসময় যে ভালো লাগে তা না, এবং এমনও কিছু কন্টেন্ট আছে যেগুলো আমাদের পছন্দ, দেখতে ইচ্ছে করে না। তো সব রকম মিলেমিশে থাকে। সাধারণত আমরা যেগুলো যেগুলো পর্ন স্টারদের যেগুলো কন্টেন্ট আছে, তারা খুব এফিসিয়েন্টলি, খুব দক্ষতার সাথে বানায়, যাতে আমাদের এগুলো এক্স্যাক্ট ফিলিং আমাদের জেনারেট হয়। তো সেইটা যে ইম্প্যাক্ট, তার মানে আমাদের মাথা থেকে এগুলোতে একটা রিওয়ার্ড, যে আমাদের যে অ্যানসিয়েন্ট, যে আমাদের আদিম
যে মনস্তাত্ত্বিক ব্যবস্থা, ব্রেন ওয়ারিং, তো সেই পূর্বপুরুষের থেকে যেগুলো আমরা পেয়ে এসেছি, সেই চিন্তাভাবনার যে প্যাটার্ন, সেই প্যাটার্ন আমাদের মানুষের মধ্যে দিয়ে আমরা পরবর্তী প্রজন্মে, মানে বর্তমান প্রজন্মে আমরা পেয়ে থাকি। তো সেই চিন্তার থেকে আমরা এটা পাই। তবে এটাকে প্রতিহত করবো কী করে, এটাকে আমরা কী করে এটাকে আমরা একটা ব্যারিয়ার তৈরি করবো। কারণ কি, এইগুলো একটা সময় একটা প্রবলেম হয়ে দাঁড়ায়। কারণ কি, একটা ফেক একটা আমাদের মেন্টাল কী বলবো যে কনসেপ্ট তৈরি হয়ে যায়। কারণ কি, আমরাও তো একটা নারী থেকেই, এবারে এটার কথাটা ভুল একটা মানে তৈরি হয়ে যেতে পারে। আমি একটা বলছি, একটা সেন্সে আমি পুরোটা বলছি। কারণ কি, আমরাও একটা নারীরই শরীর। কারণ আমরা যদি মানুষের শরীর মনে করি, সেক্ষেত্রে আমরা এক্স্যাক্ট বুঝতে পারবো না। কিন্তু আমরা কী কোথা থেকে এসেছি, আমরা একটা নারীর থেকে এসেছি। কেন আমরা হচ্ছি রূপান্তরিত ছেলেতে রূপান্তরিত আমরা মেয়ে, তাই তো। এবং এটা আমি আগেও বলেছি যে কেন আমরা কীভাবে আমরা পুরুষ হলাম, এবং আমাদের জন্ম থেকে, জন্মের গর্ভাবস্থায় আমাদের যে একটা মানুষ থেকে স্ত্রী বা মানুষ থেকে পুরুষ, সে কীভাবে রূপান্তরিত হচ্ছে সেটা তো আমরা অনেকেই জানি। যে সেখান থেকে যে আমাদের যৌনাঙ্গ সেখানে ফিরে যাচ্ছে ভিতরে, আর পুরুষদের যৌনাঙ্গ বাইরের দিকে চলে আসছে। তো এইটার নিয়ে আমি আর বিশদে বলার প্রয়োজন মনে করছি না। কারণ কি, এটা আগেও আমি বলেছি যে, তো আমরা যদি নিজেদেরকে পুরুষ বলে আলাদা কিছু, মানে একটা অজ্ঞতা থেকেই তো একটা এক্সপ্রেশন, ইমোশনগুলো স্ট্রং হয়ে ওঠে। যখন আমরা যেগুলো জানি না সেটা যেমন আমার ভালো লাগছে, সেটা আমাদের একটা, যেমন আমরা নতুন কিছুকে ভালোবাসি, এটা আমাদের একটা মেকানিজম, একটা বলতে পারি ফর্মুলার মতো বলতে পারি, যে নতুন কিছু মানে সেটা আমাদের ভালো লাগবে, এটা গ্যারেন্টি যে এটা একটা ভালো লাগবেই একটা গতানুগতিকের থেকে। তো ঠিক সেই রকমই আমরা যখনই যে পরিস্থিতিটা আমরা জানি না যে এর সমাধান কী হতে পারে, এবং প্রবলেমে পড়ছি এবং বুঝতে পারছি না যেটা প্রবলেম, আমরা একটা দোলাচলের মধ্যে পড়ে আছি যে কীভাবে আমরা এর থেকে, মানে এটাকে যে প্রবলেম, এবং কীভাবে যে কখন যে প্রবলেমে পড়েছি, এবং কখন কীভাবে যে বেরোতে হয়, বা আদৌ বেরোতে পারবো কি পারবো না, আদৌ কতটা বেরোনো সম্ভব, এই ধারণাগুলো যদি একটা বেসিক থাকে, তাহলে কি আমরা এই আসক্তি থেকে বেরিয়ে আসতে পারি। তো এই জন্য একটা কি সবচেয়ে বড় মুখ্য অস্ত্র হচ্ছে জ্ঞান, এবং সঠিক বা বেঠিক ভুল যেমনই হোক, আমাদের জ্ঞানটা যদি প্রথমে তো আমি জ্ঞানটা নেব, তারপরে তো বিচার করবো যে সঠিক কি বেঠিক। জ্ঞানটা যদি আমি নাই বুঝলাম, তো আমি সেটাকে ভুল আমি কী করে বলবো। আমি একটা কোনো ভিডিওকে যদি আমি একবার দেখে আমি যদি মনে করি সব বুঝে গেছি, কখনোই সম্ভব নয়। পৃথিবীর সবচেয়ে খারাপ ভিডিও, মানে সবচেয়ে লো কোয়ালিটির ভিডিওকেও যদি আমি একবার দেখেই মনে করি যে আমি সব বুঝে গেলাম, সম্ভব নয়। আমাদের ব্রেনের সেই ক্যাপাসিটি নেই। কারণ কোয়ালিটি অফ ইনফরমেশন অবশ্যই সব কিছু ফ্যাক্টর আছে, কিন্তু আমাদের এটা দুর্বলতা দিতে হবে যে আমাদের চেতনা এতটা স্ট্রং নয় যে আমরা 10 মিনিটের কোনো ভিডিও একবার দেখেই পুরোটা বুঝে ফেলতে পারবো। বা বুঝে ফেললেও বা 10 মিনিটের তো হয় না, কোনো ভিডিও হয়তো সেখানে 1 ঘন্টার হয়, কোনো ডকুমেন্টারি 2 ঘন্টার হয়, 1 ঘন্টার হয়, আধ ঘন্টার হয়। তো পুরোটাই যে আমরা রিপিটেডলি দেখলে সেটা, হ্যাঁ, অনেকে থাকে স্ট্রং কনসেন্ট্রেশন পাওয়ার থাকে, তারা পুরো মনোযোগ এক জায়গায় মনোনিবেশ করতে পারে পুরো। তো সেইটার ক্ষেত্রে সেটা তো সবার তো নয়, আমি বেশিরভাগ যেটা আমার পরিস্থিতির কথা বলছি। তো আমার ক্ষেত্রে ব্যাপারটা এরকম যে মনোযোগ দিতে পারি না কখনো, সবসময় মাইন্ড কি ডিস্ট্র্যাকশন বা মাইন্ড শিফট হতে থাকে সবসময়, চিন্তা একটা থেকে একটা, কখনো মনে হয় এইটা গুরুত্বপূর্ণ, কখনো মনে হয় ওইটা গুরুত্বপূর্ণ, কারণ এইটাই হচ্ছে মনোযোগের অভাবের লক্ষণ। তো কি হয়, নেশা আসক্ত হয়ে গেলে, এবং আমাদের এই চেনা দরকার আসক্তিটা কী করে চিনব। তো মূলত এটা এইগুলো আসক্তির লক্ষণ যেগুলো, এবং নারীতে আসক্তির জন্য কোনো পয়সা লাগে না, এবং এগুলো বাজারে ফ্রিতেই পাওয়া যায়, এবং ইন্টারনেটে
খুব বিনামূল্যে উপলব্ধ হয় নেট প্যাক ভরার পরে। তো বিভিন্ন যে গেমসগুলো আছে সেইগুলো এই ওমেন্স অ্যাট্রাকশনকে বেশি কাজে লাগায়, এবং নারীরাও নারীদের প্রতি আসক্ত হয় বেশি, পুরুষদের প্রতি আসক্তি এতটা হয় না, যদিও পুরুষরাই নারী থেকেই আগত। এবার আমি বললাম আগে যে তাহলে আমরা তাহলে নারীর থেকে কোথায় আলাদা? প্রথমত লিঙ্গ আলাদা, এটা সবাই জানে। এছাড়া আমাদের কি পেশি আছে, আমাদের আমরা মাস্কুলার, হ্যাঁ, মানে আমাদের বিউটিলেস, মানে উইদাউট বিউটি, মানে আমরা হচ্ছে মানে নারীরা কি সুন্দরের, আমি যদি বলতে পারি এক কথা কিছুটা এরকম, যে নারীরা সুন্দরের বোঝানোর জন্য বলছি জাস্ট, যে নারীরা হচ্ছে সুন্দরের পূজারী, সৌন্দর্যের পূজারী, আর পুরুষেরা হচ্ছে শক্তির বা সাহসিকতার পূজারী, সাহস শক্তি পূজারী। কিন্তু দুজনেই একটা মানুষ, দুজনেই নারী। আমি যদি কথার কথা বলে নিচ্ছি বোঝানোর সাপেক্ষে, যে দুজনেই নারী। একজন কি পেশি পেয়েছে, পেশি বানিয়েছে, এবং কী হচ্ছে মাইন্ডসেট, নারীদের একভাবে মাইন্ডসেট তৈরি করা হচ্ছে যে তুমি নারী, তোমার এইভাবে করা উচিত, এরকম রিয়াকশান দেওয়া উচিত, এভাবে করা উচিত। এবং ছেলেদের মাইন্ডসেটটা সেইভাবে রাগ, বিরক্তি, এই সবগুলো দিয়ে সেখান থেকে ডেভেলপ করা হচ্ছে। তার এক্সপ্রেশন, তার রিয়াকশান, ছেলেদের সঙ্গে থাকে মেশে, তো সেখান থেকে একটা মাইন্ডসেট তৈরি হচ্ছে। সেই মাইন্ডসেট আমাদের বডিটাকেও শেপ দিচ্ছে। মাইন্ডসেট আমাদের বডিকেও একটা পাথ, একটা রাস্তা দিচ্ছে আমাদের, কীভাবে ভাববো, কেমনভাবে চলবো, আমার বডি স্ট্রাকচারও ঠিক সেইভাবে চেঞ্জ হচ্ছে। এবং বিজ্ঞানীরা তো গবেষণা করে দেখেইছে, এবং বিজ্ঞানী কেন, সমস্ত স্পিরিচুয়াল তো সব কিছুতেই এখন বৌদ্ধ ধর্মে যে যারা লেকচার দিচ্ছে এখনকার, তারাও এটাও গবেষণা করে সেখানেও দেখা হয়েছে যে যেমনভাবে আমরা বানাতে চাই, তেমনভাবে বানাতে পারি। আমরা কতটা অপরাধ বোধ নিজেকে করবো, সেইটাও ম্যানিপুলেট করা সম্ভব। যে একজন খুন করেও সে নিজেকে নিরপরাধীর অনুভবী হতে পারে, এবং একজন একটা থুতু ফেলেও, আমি কথার কথা বোঝানোর জন্য বলছি, যে থুতু ফেলেও সে নিজেকে অনেক বড় অপরাধী মনে করতে পারে। এবং আমাদের এই অপরাধ বোধ, যে অপরাধ জ্ঞান, সেই অপরাধ জ্ঞান নিয়েও একটা সেখান থেকেও ট্রানজ্যাকশন করা যায়, যে কতটা কাজ করাবো তাকে দিয়ে। এবং এটা বুদ্ধিমান যারা আছে তারা এটা জেনে অজান্তে ব্যবহার করে। ইমোশন নিয়ে খেলা যাকে বলে, অন্য শব্দে, এর বিভিন্ন শব্দ থাকতে পারে, আমি বিভিন্ন বাক্য, বিভিন্ন অর্থ থাকতে পারে। তো আমি যেটা বোঝানোর জন্য আমি বললাম, তো কী শব্দ আছে, কী বাক্য আছে, আমি সেই প্রসঙ্গে যাচ্ছি। তো এটাকে নিজের ভাষায় মতো সেখানে কনভার্ট করে নিতে পারে। আমারই হয়তো ভাষা আজকে একরকম আছে, আমার কালকে ভাষা বা এক মাস পরে এই একই জিনিস বোঝাবো অন্যভাবে, হয়তো বোঝাতে চাচ্ছি সেই একই জিনিস। মূলত কী হচ্ছে, যে নেগেটিভ থট আমাদের এটা আছে। আর কিছু জিনিস তো আমাদের বোঝা দরকার, যে আমরা তো সবসময় একটা ডাউনফলের দিকে এগিয়ে চলেছে, মৃত্যুর দিকে এগোচ্ছে। মানে মৃত্যু মানে কি? মৃত্যু মানে হচ্ছে শেষ, মানে সেখানে হচ্ছে ফুল স্টপ, সেখানে সত্যি মিথ্যা সব কিছুরই সেখানে কথাবার্তা, চিন্তা ভাবনা সব কিছুই সেখানে সমাপ্ত হচ্ছে, এবং সব কিছুই নির্ভরশীল। এই যে কথা বলছি, আমার কথা যতক্ষণ, আমি তো আগেও বলেছি যে এই কথাগুলো ততক্ষণই শোনার আমরা গুরুত্বপূর্ণ মনে করব, প্রয়োজন মনে করব, যতক্ষণ আমাদের সেই সমস্যায় আমরা ভুগছি। তাই সমস্যা থেকে বেরিয়ে গেলে এই কথাকে অপ্রয়োজনীয় মনে হয়। তো আমি এই সমস্যা ফেস করি, তো সেই সমস্যায় যদি আমি ভবিষ্যতেও ফেস করি, তো তার জন্য আমরা এই বা অন্য কেউ যদি ফেস করে, তো এই সলিউশন, এই জাস্ট কয়েকটা শব্দ, কয়েকটা কথা তার যদি মাথায় বা আমার যদি মাথায় থাকে, তো আমি অনেকটাই সেখান থেকে রিকভার করতে বা সলিউশন করতে বা একটা বেটার মাইন্ডসেটে নিজেকে নিয়ে আসতে পারি। আমার কথা ততক্ষণই গুরুত্বপূর্ণ, ততক্ষণই প্রয়োজন মনে হবে যতক্ষণ আর্থিক সাপোর্ট থাকবে। এরপরে বিনা টাকায় পকেট খালি থাকলে কখনোই এই কথাকে প্রয়োজন মনে হতে পারে না।
কারণ পেট যখন ভর্তি থাকবে তখনই আমার এই যে কথাগুলো অন্যের হয়তো আমার অবস্থাটা আমি আলাদা, সেটা তো আমার কিছু ব্যক্তিগত কিছু ব্যক্তিগত রাখাই ভালো। হয়তো অন্যের যদি কেউ সোসাইটিতে তো অনেকেই কমেন্ট, তো অনেক রকম কমেন্ট পাওয়া যায় মানুষের কাছে, অনেক রকমের লোক আছে, তাদের অনেক রকম উদ্দেশ্য আছে, ডার্ক সাইকোলজি রিসেন্টলি দেখছিলাম। তো সেখানে তো অনেকের মোটিভ অনেক রকমের থাকতে পারে। কারোর মোটিভ থাকতে পারে, যে উদ্দেশ্য থাকতে পারে যে আমাকে আমি যাই করি, আমি যদি ব্যবসা করি তখন আমার ব্যবসা ডাউন করার উদ্দেশ্য থাকতে পারে, অনেকের উদ্দেশ্য থাকতে পারে ব্যবসা ওঠানো, অনেকের উদ্দেশ্য থাকতে পারে আমাকে ইউজ করে সে নিজেও বেনিফিট পাবে বা আমাকেও কিছু পাবে আর আমাকেও বেনিফিট দেবে। অনেকের উদ্দেশ্য, অনেকে আমাকে নিয়ে ব্যবসা করার উদ্দেশ্য থাকতে পারে, সেখানে আমারও প্রফিট হলো, তারও প্রফিট হলো। অনেকের উদ্দেশ্য থাকে যে ছেলেটাকে পেটে মারবো, ভাতে মারবো, এগুলো কি নেগেটিভ থটস। আমি অনেকের ইচ্ছা থাকে ছেলেটাকে বিপদে ফেলবো, অনেকের ইচ্ছা থাকে ছেলের বাজার ডাউন করব, অনেকের ইচ্ছা থাকে যে ছেলেটার কিছু উপকার করব। অনেকের হয়তো আমি নিজের অজান্তেই কিছু উপকার করে ফেলেছি, তারা উপকার করতে আসে, এই রকম আর কি। তো কি বলা হচ্ছে যে ব্যবসা তো করব অবশ্যই, কিন্তু এমন ব্যবসা করব না যাতে সমাজের বা ব্যক্তির কোনো ক্ষতি হয়। তো তার জন্য কি দরকার, যে মনের মধ্যে সেবা ভাব, এইটা একটা খুব জরুরি। যে ব্যবসা তো করবো মনে করছি, কিন্তু যে ব্যবসা অন্যের ক্ষতি করছে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে, বা যেভাবেই আমাদের বিবেকের বিচারে যদি মনে হয় যে আমি এটাতে অনেক ক্ষতি করছি, তবে সেই ব্যবসা থেকে দূরে থাকা উচিত। এবং এইটা তো সবসময় ব্যবসা করছি মানে কি, ওই জন্য ব্যবসাকে ইসলাম ধর্মের পাপ বলা হয়। কারণ কি, ব্যবসা করছি মানেই আমি কিছু ক্ষতি করছি, কারণ সেই কখনো ক্ষতির পরিমাণ বেশি কম তো হচ্ছে, তার সাথে সমাজের ক্ষতি তো হচ্ছে, অপরাধও হচ্ছে। কিন্তু তারা ব্যবসা করে, ব্যবসা ছাড়া তো আমরা চলতে পারি না। তো একমাত্র বলছে ঈশ্বরের চিন্তা এবং ঈশ্বরের নাম জপ, ঈশ্বরের শ্লোক, এই সবগুলো ইসলাম ধর্মে, মুসলিম ধর্মে বলছে, আমাদের হিন্দু ধর্মেও সেটাই বলছে, খ্রিস্টান ধর্মেও যে একই কথা বলছে। যে আমাদের কি বলছে, খ্রিস্টান ধর্মে বলছে যিশুকে স্মরণ করো, যিশুর শ্লোককে করো, রিমাইন্ড করো। আর ইসলাম ধর্মেও কি বলছে, যে সেটাই বলছে যে আল্লাহকে স্মরণ করো, আল্লাহর গল্প পড়ো, আল্লাহর কথা শোনো, আল্লাহর কোরআন মুখস্থ করো, কোরআনকে শ্লোকগুলো খালি সময় পড়ো, চ্যান্টিং করো। চ্যান্টিং এগুলো সব ধর্মেই কমন। তো এর মাধ্যমেই আমরা একটা শুধু চ্যান্টিং, পরে আমি যেটা বুঝেছি যে এই চ্যান্টিং ও জ্ঞান লাভ এর মাধ্যমে আমাদের, এবার জ্ঞান তো আমাদের সব সময় থাকে না, কারণ কি আমরা ভুলে যাই। কী হয়েছে, আমরা আজকে যেটা বলছি আমাদের স্মৃতিশক্তি খুব ক্ষীণ। এটা আমি আগেও বলেছি যে আমি হয়তো বলছি আজকে, আর 1 বছর পর হয়তো আমার হয়তো মনে হবে যে সেই তো আমি এই কথাগুলো বলেছিলাম। আমি যখন অতীতের এগুলো ভিডিওগুলো দেখি বা অতীতের ছবিগুলো দেখি, তখন আমারও ঠিক এরকমভাবে অবাক লাগে, এটা আমি বানিয়েছিলাম, এইটা সত্যিই তো আমি এটা বানিয়েছিলাম, আমি এইটা লিখেছিলাম। কেমন যেন একটা অবাক লাগে, যে ভুলে যাওয়া আর কি, ভুলে যাওয়ার ফলে তো সেরকম তো স্বাভাবিক, এটা হবেই, কারণ আমাদের তো সীমিত স্মৃতি। খুব এত যে তথ্য, কতটুকু মনে রাখবে, এইটা কতজন এক্সপিরিয়েন্স করেছি জানি না, অনেকেই এক্সপিরিয়েন্স করে থাকবে। তো সেইটাই বলতে চাইছি যে আমরা এত যে বলছি, কিন্তু আমাদের রুট নলেজ কি, যে আধ্যাত্মিকতা শরণাপন্ন এবং
ঈশ্বরকে স্মরণ করে আমরা মানে ঈশ্বরের মূর্তি বা ঈশ্বরের যারা মুসলিম আছে, যারা ইসলাম আছে, তারা কি করে যে তারা হজ করে, ঠাকুরের তাদের আল্লাহর কবরকে কাবা মানে কবর মানে যেটাতে হজরত মুহাম্মদের মূর্তি সাহিত্য আছে, দেহ মক্কায়, তো তাদের এই ছবি এই সবগুলো নিয়ে তারা তাদের ধর্মীয় যে রীতিনীতি তারা করে। এবং কোনো ধর্মেই কখনো অন্য ধর্মকে তাড়িয়ে দেওয়া হয়নি, এখনও বলা এগুলো সব আমাদের মিথ্যে ধারণা। এইভাবেই আমাদের আধ্যাত্মিকতার শরণাপন্ন হয়ে আমরা ক্রমাগত জীবনের যে নেগেটিভিটি, জীবনের যে উত্থান, সাধারণত পতন, এই পতনকে সহ্য করবার একটা শক্তি সঞ্চয় করবার উৎস হিসেবে গ্রহণ করতে পারি। তো যতগুলো আমাদের সেন্স আছে, 5টা সেন্সে চক্ষু, বর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ চোখ আর কান। তো সেই চিন্তা, চোখ, কান আর চিন্তা, ষষ্ঠ ইন্দ্রিয় বলা হয়, যেটা দিয়ে আমরা কী করি, চিন্তা করি, চিন্তাকে অনুভব করি চেতনা দিয়ে। তো চিন্তা হলো আমাদের মনকে আমাদের ষষ্ঠ ইন্দ্রিয় বলা হয়। তো এইগুলো দিয়ে আমরা ঠাকুরকে এগুলো দিয়ে রিপ্লেস করে বা আধ্যাত্মিকতা দিয়ে বা আধ্যাত্মিক বাণী, এই যে ধর্মীয় বাণী, মহাপুরুষদের বাণী, মহাপুরুষদের গল্প, এইগুলো দিয়ে আমরা, এবং এগুলো অনেক বই আছে, যেমন রিসেন্টলি দেখছিলাম যে একটা যে কল্পনা করে মনের শক্তি একটা বই দেখছিলাম, সেখানে বলা হচ্ছে যে মনের কল্পনা করে আমরা কোটিপতি না হয়েও বা ধনী না হয়েও ধনী হবার যে স্বাদ, সেটা পূর্ণ করতে পারি মনে মনে। সেখানে একটা ইমাজিনেশনের মাধ্যমে, এবং যেটা আমরা ভাবি সেটাই আমরা পাই, কারণ কি এটা একটা ফ্রিকোয়েন্সির মতো। তো যেটা বইয়ে আমি লেখা আছে, যেটা বইয়ের কথাটা আমি বলছি, তো জাস্ট লাইক মানে এর ফ্রিকোয়েন্সি বলছে এর মতো। তো একে করা সম্ভব আমাদের সঠিক চিন্তাভাবনা বা এইগুলো সঠিক ইমাজিনেশনের মাধ্যমে, যেটা আমরা চাই। তো এগুলো একটা পাথ, এগুলো রাস্তা। আমরা দুঃখ করে বা হতাশ হয়ে বা এইগুলো আর কি। তো এই যেমন অনেকে অপরাধ করে থাকে, তো বললাম যে এগুলো আগেও আমি বলেছি অপরাধ বোধ নিয়ে কথা, যে যারা মনে করে যে অপরাধ করেছে তার জন্য শাস্তি দেবে, তো শয়তান তো তারাই। কারণ কি অপরাধের শাস্তি যদি থাকে তো ভগবান কখনো শাস্তি দেয় না। আর যারা বুলি করে তাদের কাজ তো তারা করবে। তাদের এটা একটা প্রাচীন একটা অ্যাক্টিভিটি, প্রাচীন একটা কালচার। তো এই জন্য কী বলছে যে ইসলাম ধর্মে কী বলছে যে যদি কিছু করে থাকো তার জন্য, বা হিন্দু ধর্মে, আমাদের ধর্মে কী বলছে যে ভগবান তোমার মঙ্গল করবে, ভগবান তোমার আশীর্বাদ করবে, ভগবান তোমাকে স্বর্গে নিয়ে যাবে, তুমি একটা স্বর্গীয় ভালো জীবন পাবে মৃত্যুর পরে। এবং খ্রিস্টান ধর্ম কী বলছে যে যা করবে তার ফল তুমি মরতেই পাবে। স্বর্গে যাবার জন্য কোনো শর্ত লাগে না, স্বর্গে যাবার জন্য কিছু করতে হয় না, স্বর্গে যাবার জন্য ঠাকুরকে ভোগ দিতে হয় না, স্বর্গে যাবার জন্য তোমাকে কোনো বাধ্যতামূলক কিছু নেই যে এইটা তোমাকে করতেই হবে। এইটা একটা লাইফস্টাইল একটা বলা হয়েছে, যেখানে এইটা রীতিটা মেনটেন করলে তুমি একটা ভালো জীবন পাবে, বা এইটা মেনটেন করলে তুমি একটা সুন্দর জীবন একটা তুমি গিফট পাবে। মানে অলরেডি তুমি সুন্দর, যেটা
খ্রিস্টান ধর্মে বলা হয়েছে তোমাকে সুন্দর হবার জন্য কিছু করবার প্রয়োজন নেই। তুমি কিছু কারো কিছু ব্যয় করবার দরকার নেই, বা তুমি যদি অপরাধ করে থাকো কিছু, তার জন্য নিজেকে কষ্ট যদি, কারণ কি এটা অপরাধ করাটা একটা অপরাধ বোধ আসলে, যে আমার হয়তো ব্যবসা হয়তো ডাউন হয়েছে, কিছু হয়তো আমি করেছি, খারাপ কিছু করেছি যার জন্য ব্যবসা, তা না, সেটাই বলতে চাইছি যে নিজের মধ্যে যে এই অপরাধ বোধ কিন্তু সকলের মধ্যে কম বেশি থাকে। অনেকে বেশি অপরাধ করেও তার মধ্যে কম অপরাধ বোধ থাকে, অনেকে কম অপরাধ করেও বেশি অপরাধ বোধ থাকে। তো এই অপরাধ বোধ জিনিসটা এটা কি সমাজ থেকে দেওয়া হয়, এবং যারা এই অপরাধ বোধ দেয় তারাই হচ্ছে শয়তান হচ্ছে সবচেয়ে বেশি তাদের উপর ভর করে থাকে। এটা কি বলা হচ্ছে, খ্রিস্টান ধর্মে বলা হচ্ছে। তো এইগুলো শোনার, এই ধরনের কিছু কথা বা এই যে বইগুলো যেগুলো রয়েছে, যেখানে প্রতিনিয়ত রিসার্চ হচ্ছে, রিসার্চের যে স্টোরিগুলো আকারে, গল্প আকারে যেগুলো বেরোচ্ছে আমাদের নেটে, সমাজ মাধ্যমে, ইউটিউবে, ফেসবুকে, এবং আমাদের যে গুগলে সার্চ করে, যে ইন্টারনেটে যে এই যে ওয়েবসাইটগুলোতে যেগুলো আমরা পাচ্ছি গল্প, এছাড়াও এইগুলি, তো এগুলোর মাধ্যমে আমরা একটা সুযোগ, জীবনকে যদি মনে করি যে পিছিয়ে পড়েছে, তাহলে একটা আমরা সুযোগ, অপরচুনিটি পাই। যদিও এটা একটা এছাড়াও তো আমি আগেই বলেছি যে করে আমি এত কিছু করার পরেও দেখলাম যে হয়তো আমার রোজগার কিছুই হলো না, তো সেটা তো আলাদা ব্যাপার, কারণ রোজগারের সঙ্গে তো এর কোনো সম্পর্ক নাই। কারণ রোজগার করতে গেলে কি দরকার, রোজগার করতে গেলে এবার আমি যদি জঙ্গলে বসে হয়তো 500 কিলোমিটার সেখানে কিছুই নাই, 10 কিলোমিটার সেখানে কোনো লোকের বাস নাই, হ্যাঁ, একটা গভীর জঙ্গলে বসে বা সমুদ্রে বসে বা মরুভূমির মধ্যে বসে আমি যদি কোথাও কোথাও কলা বিক্রি করি, তো সেখানে কে কলা কিনতে আসবে না। তো আমাদের সেই জন্যই তো বললাম যে এইগুলো একটা সবসময়তেই আমাদের সেবা ভাবটা থাকা প্রয়োজন। এবং আমি যেগুলো বলি সেগুলো কখনো কাউকে কারোর সম্মানে আঘাত দেওয়ার জন্য, বা কারোর মানে কারোর মূল্যবোধে আঘাত দেওয়ার জন্য। হ্যাঁ, মূল্যবোধ মানে কী বলতে চাইছি, যে তার মূল্য কমে যাক বা বেড়ে যাক। হ্যাঁ, সাধারণত কমে যাওয়ার ক্ষেত্রেই বলছি, বেড়ে গেলে তো সে তো আমাকে ধন্যবাদ দেওয়া উচিত তার, কিন্তু মূল্যবোধের ঘাটতি করানোর জন্য, বা সমাজে কোনো সংস্থা বা ব্যক্তির প্রতি হিংসা ছড়ানোর জন্য যে বলছি, বা কোনো আমি যে কিছু পরিবর্তন করার জন্য বলছি, এমনটাও নয়। সো যা যেমন চলছে সেটা চলবে, আমি যেটা আমার আন্ডারস্ট্যান্ডিং সেটা আমি আমার মতো করে সেখানে বোঝানোর চেষ্টা করি। এবং কারোর তো আবার বললাম যে কারোর মান সম্মানে হিট করে বা ট্রিগার করে, এমন উদ্দেশ্যে আমি যদি বলে থাকে সেটা সম্পূর্ণ অনিচ্ছাকৃত, এবং সেটার উদ্দেশ্যে আমি বলছি না, হয়তো সেখানে হিট হয়ে যেতে পারে, কিন্তু যেটা পরিস্থিতি, আমি সাধারণত পরিস্থিতির কথা বলছি, যে পরিস্থিতিটা যেটা আমি বুঝেছি সেটা এরকম। এবং এই আন্ডারস্ট্যান্ডিং সময়ে সময়ে পরিবর্তন হতে থাকে। আজকে যেটা প্রথমে হলো সেটা পরবর্তীকালে সেই আন্ডারস্ট্যান্ডিং চেঞ্জ হবে। তো এত বড় এই মহাকাশ, কিছু পজিটিভ কথাও বলতে ইচ্ছে করছে, যে এত বড় মহাকাশ, বিশ্ব ব্রহ্মাণ্ড, তার মধ্যে সেই কখন বলছে নাকি যে 13 সব মন গড়া নাম্বার সব হলেও কথাটা কিন্তু ভুল নয়, যে সৃষ্টি তো হয়েছে এক সময় এই ব্রহ্মাণ্ডের। তো সেই অতি বিশাল প্রকাণ্ড ব্রহ্মাণ্ডে আমাদের মস্তিষ্কের চিন্তার তুলনায় অনেক মস্তিষ্কের সাইজের, আমাদের গ্রহের তুলনায়, হ্যাঁ, বিশাল প্রকাণ্ড ব্রহ্মাণ্ডের মধ্যে ক্ষুদ্র এক, আমাদের মস্তিষ্কের চিন্তার তুলনায় অনেক সাইজের, আমাদের গ্রহের তুলনায়, হ্যাঁ, বিশাল প্রকাণ্ড ব্রহ্মাণ্ডের মধ্যে ক্ষুদ্র এক, আমাদের মস্তিষ্কের চিন্তার তুলনায় অনেক সাইজের, আমাদের গ্রহের তুলনায়, হ্যাঁ, বিশাল প্রকাণ্ড ব্রহ্মাণ্ডের মধ্যে ক্ষুদ্র এক
আকাশগঙ্গা ছায়াপথ, হ্যাঁ, বিশাল বড় একটা নীহারিকা, তার মধ্যে একটা ক্ষুদ্র ছায়াপথ রয়েছে আকাশগঙ্গা, তার মধ্যে ছোট্ট একটি সৌরজগৎ, তার মধ্যে ছোট্ট গ্রহ একটি পৃথিবী। তো আমরা ঠিক কতটা ছোট, তারও মধ্যে এবার একটি ছোট্ট দেশ আমাদের রয়েছে। সেই দেশের মধ্যে ছোট্ট একটা সেই দেশের মধ্যে একটা এলাকা, এবার ছোট বড় কি বড়, এগুলো সব কিছু একটা আপেক্ষিক ব্যাপার, মানে কি একটা সাপেক্ষে একটা, হ্যাঁ। পরে আমি যদি ব্রহ্মাণ্ডের সাপেক্ষে ধরি তো আমাদের এলাকা তো সেক্ষেত্রে অনেকটা ছোট, কিন্তু আমি আমাদের পাশের এলাকার সঙ্গে যদি তুলনা করি সেক্ষেত্রে পাশের এলাকার থেকে সেই এলাকা বড় হয়ে যেতে পারে, বা বিশাল হতে পারে, বা অনেক বড় হতে পারে, হ্যাঁ, বা সমান সমান যে কোনো। তো সেইখানে আমরা ছোট্ট একটা ব্যক্তি, তার আর্থিক অবস্থা তার পরিবর্তনশীল, তার যে জীবন সীমিত, তার সমস্যা, তার সমস্যা, দুঃখ, যন্ত্রণা, ব্যথা, যে এই নিয়েই জীবন। সেখানে সুখ কতটুকু, হ্যাঁ, সেখানে আনন্দ কতটুকু, সেগুলো নিয়েই যে কী মনে হয় যে ছেড়ে এই জীবন কি মানে হয়, হ্যাঁ। কিন্তু এইগুলো তো বটেই, কিন্তু জীবন সহজে যায় না। আমাদের ইচ্ছা থাকলেও জীবন সেই আমাদের মৃত্যু সহজে হয় না। এটা একটা কঠোর সত্যি। আমরা যতক্ষণ না চাইবো, মন যতক্ষণ না চাইবে আমাদের মৃত্যু হওয়ানো, খুব যতই বলুক যে পরিস্থিতি খুব খারাপ, বিপজ্জনক, যে অ্যাক্সিডেন্ট, এই দুর্ঘটনা, যতই হোক বাজারের এলাকায়, দেশে, আমাদের দুনিয়ায়, প্রাকৃতিক বিপর্যয়, আমাদের মৃত্যু করানো কিন্তু সত্যিই খুব মুশকিল আছে, যদি না আমরা চাই যে আমরা বেঁচে থাকবো। আমরা যতক্ষণ চাইবো ততক্ষণ আমরা বেঁচে থাকতে পারবো, মানে ততক্ষণ আমাদের মৃত্যু নাই। এরপরে শারীরিক, এরপরে বয়সজনিত মৃত্যু তো সে থাকবেই। তো বয়স হয়ে গেলে শরীর সেখানে কী হবে, অসুস্থ হবে, শরীরে সমস্যা তৈরি হবে, এবং সেখানে একটা বড় রোগ তো আছেই। টাকা থাকলে সেইখানেই তো এইগুলোর অর্থ দাঁড়ায়, যে টাকার অ্যাকচুয়ালি কী মানে, হ্যাঁ, সেইগুলো টাকার কি ক্ষমতা, সম্মান, মান সম্মান, সামাজিক যে শক্তি, হ্যাঁ, এইগুলো সব কিছুই তো তখন চলে আসছে সমস্যায় পড়লে, হ্যাঁ, দুঃখ, জ্বালা, যন্ত্রণা পড়লে। আপন ব্যক্তির যে মূল্য, সেইগুলো টাকা দিয়ে কি সব কিছু, তখন কি পরিস্থিতিতে এক এক রকমের তার গুরুত্ব, তার চাহিদা পরিবর্তন হচ্ছে। এখন আমার বিয়ে হয়নি, এখন তো কী মনে হচ্ছে যে বিয়েটা হলেই, তারপরে বিয়ের কথা ভাবলে তখন কী হচ্ছে, রোজগারটা যদি একটু বাড়তো তাহলে হয়তো বিয়েটা শান্তিপূর্ণভাবে করতে পারতাম। এবং এইরকম আমাদের বাংলার যে অবস্থা, এরপরে আমরা কী করছি যে সবসময় সরকারকে দোষ দিচ্ছি, কিন্তু সরকার একটা সরকার একটা শক্তি, যে শক্তি একটা সমস্ত জনশক্তির সম্মিলিত প্রচেষ্টার একটা সম্মিলিত শক্তি। কিন্তু এই আমাদের এই গণতান্ত্রিক সমাজে সরকার কেন, আমরা জনগণই, শুধু জনগণকেও, মানে আমাদেরকেও এটার প্রতি দায় তো আছেই আমাদেরও। তো এবং কিছু যেমন চুরি, ডাকাতি, খুনোখুনি, অপরাধ, অন্যের ক্ষতি করার যে প্রবণতা, তো এইসবগুলো যতদিন আছে ততদিন বেকারত্ব, মানুষের মধ্যে কষ্ট, আমি তো এবং যেটাও দেখেছি যে আমরা যে শহরাঞ্চলে থাকি, বা যেখানে মফস্বলে যেখানে থাকি, তো সেখানে কি দেখেছি যে এক একজন এক এক রকমের, মানে এক এক সময় যখন আমি শহরে যাই, বা এই শহরাঞ্চলে মফস্বল এলাকায় যেখানে থাকি, মফস্বল এলাকা, তো সেখানে, বা শিল্পাঞ্চল এলাকা,
তো সেখানে কি দেখি মানে এটা হচ্ছে কি একটা প্রাচীন এলাকা নয়, যেমন আমাদের পাশে বিষ্ণুপুর একটা প্রাচীন এলাকা, সেখানে রাজাদের অনেক ঐতিহ্য, অনেক পুরনো জনজাতি সেখানে রয়েছে, অনেক মানে আর্থিকভাবে সমৃদ্ধ সেখানে রয়েছে। সেক্ষেত্রে বড়জোড়া অনেকটাই নতুন একটা এলাকা। আবার বড়জোড় থেকেও নতুন হচ্ছে এলাকা হচ্ছে কি না সিটি সেন্টার। সিটি সেন্টার কি আমরা তো সিটি সেন্টারকে ছোটো থেকে বলতে গেলে এত আজকে বড় হয়েছে ছোটো এইরকম হতে দেখলাম। এবারে আমাদের বাবারা বলে যে সেটা সিটি সেন্টার জঙ্গল ছিল, আগে তো কিছুই ছিল না সেখানে। ধীরে ধীরে সেখানে সরকারি বেসরকারি অফিস, বড় কোম্পানি গড়ে উঠেছে, মানুষ সেখানে চিনতে শিখেছে, মানুষ যেতে শিখেছে। একটা সিটি সেন্টার নামটাও কত সুন্দর। তো এইগুলোর একটা সিটি সেন্টারে যেমন কোনো আদি ঐতিহ্য সেরকম এটা কি সিটি সেন্টারে একটা ভবানী পাঠকের দুর্গাপতি ভবানী পাঠকের একটা এলাকা নামে পরিচিত ছিল আগে। ভবানী পাঠক যে কিনা একটা দস্যুও বটে, যে একজন বিদ্রোহীও বটে। এবারে যে যেমন এইটা অন্য প্রসঙ্গ। তো সেইটা রয়েছে সেই যে আমাদের তখন কি মনে হয় যে মানুষ এত ব্যস্ত কেন, সবাই ব্যস্ত, আমি অনেক পিছিয়ে গেলাম, এরকম একটা মনে হয়। আবার গ্রামে যখন যাই, গ্রামেও আমাদের বাড়ি রয়েছে, তো সেখানে তখন কি মনে হয়, আমি ভিডিওতে আগেও দেখিয়েছি আমাদের গ্রামের বাড়িতে, সেখানে মানুষ দেখে বেকার বসে আছে, সেখানে নিজেকে আমার অনেকটা মনে হয় যে ভ্যালুয়েবল। সেখানে মনে হয় যে না, আমি পিছিয়ে তো পড়িনি, আমি তো কোথায় পিছিয়ে পড়ি। সেখানে কারণ কি, সেখান থেকে আমি নিজের থেকেও পিছিয়ে পড়া মানুষদের সেখানে দেখতে পাচ্ছি, নিজের থেকেও আমার থেকেও যারা আর্থিকভাবে এবং সর্বদিক থেকে পিছিয়ে পড়া, শুধু আমি আর্থিকভাবে বলছি না, সুযোগ সুবিধা থেকে এবং চিন্তা ভাবনা থেকে, তাদের এক্সপ্রেশন, তাদের রিয়াকশান, তাদের ব্যবহার, তাদের যে কথার যে তাদের অভাব অনটন, এইগুলো আমি দেখেছি। তো সেই তখন এক একটা সিচুয়েশানে আমাদের এক এক রকমের মেন্টালিটি তৈরি হয়। এবার দীর্ঘদিন ধরে থাকলে আমাদের শিল্পাঞ্চল এলাকায় এখানে কি মানুষ একটু অ্যাগ্রেসিভ টাইপের, মানে সবাই ব্যস্ত। কারণ কি, এখানে কাছাকাছি যে বড় যে কর্মক্ষেত্র, শিল্পাঞ্চল মানে ইন্ডাস্ট্রিয়াল এরিয়া, মানে এখানে প্রচুর মানুষ কাজ করতে আসে। 30টার উপরে এখানে কারখানা রয়েছে। তো স্বাভাবিকভাবেই বিশাল একটা এলাকা, কতগুলো কার্যকরী কতগুলো রয়েছে, কতগুলো অকেজো, সেগুলো তো আলাদা ব্যাপার। তো এখানে বাইরেও বড়জোড়ার একটা ব্যাপক সুনাম রয়েছে, কয়লা খনি রয়েছে এবং একটা অর্থকরী খুব জায়গা। প্রশাসনিক যে অফিসগুলো এই বড়জোড়াতেই রয়েছে, আশেপাশে বড়জোড়া ব্লক এলাকা, মানে বড়জোড়ার মধ্যে আশেপাশে গ্রামগুলো যে পঞ্চায়েত, গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত সমিতি হচ্ছে বড়জোড়া, মানে এটা কোনো গ্রাম পঞ্চায়েত নয়, এটা পঞ্চায়েত সমিতি। কাজে একটা আশেপাশের অন্যান্য গ্রাম থেকে বড়জোড়া ব্লক অনেকটাই প্রাধান্যপ্রাপ্ত। তো সেই ক্ষেত্রে স্বাভাবিকভাবেই আমি যে বলতে চাইছি যে ব্যস্ত এলাকা, এখানে ব্যস্ত এবং অনেক কর্মঠ মানুষ দেখতে পারি। তখন নিজেকে কি মনে হয় যে আমি অনেক পিছিয়ে আছি, নিজেকে অনেক দুর্বল ফিল হয়, নিজেকে অনেক আর্থিকভাবে সেখানে মনে হয় যে কিছুই করতে পারলাম না। আবার গ্রামে গেলে যখন যাই তখন মনে হয় সেই 100 টাকাটাই অনেক মূল্যবান মনে হয়। আবার শহরে আবার যে থাকে, আমার দাদা থাকে শহরে কলকাতায়, সেখানে সে তার লোনে তার বাড়ি আছে, তো সেখানে সেখানেও আমি কিছু জিনিস প্রাইভেট আমি রাখতে চাই। তো যেগুলো প্রায় সব কিছু পাবলিকলি না বলাই ভালো। তো সেখান থেকে আমি তো আমি কলকাতাতে থেকেছি দাদার কাছে, তো সেখানেও দেখেছি যে সেখানে কালচার আবার লাক্সারি, মানে সেইখানের কালচার আবার এই দুই জায়গার সঙ্গে মেলে না। সেখানেই আমি থাকি বহুদিন, যখন যাই অনেক করে বেশ কয়েকদিন ধরে থাকি, এবং আমি অফারও পেয়েছি সেখানে যে কাজ করবার।
কিন্তু কি বাবা মা বৃদ্ধ হয়েছে, তো সেই সূত্রে আমাকে গ্রামে বা এই যে এই মফস্বলে হ্যাঁ সেখানে থাকতে হচ্ছে। আমি বাইরে কাজ করতে গেলেও সেখানে কি বাবা মা এখানে ফোন করে বারবার করে চিন্তা করে, হ্যাঁ, তো সেই কাছে থাকার জন্যে রিকোয়েস্ট করে। এবার যার কাছ থেকে আমি জন্ম নিয়েছি সেই বাবা মার কথাকে আমি কি করে সেখানে অগ্রাহ্য করতে পারি। যদি আমরা এক ভাই হতাম তখন হয়তো আমার কাজ করবার একটা প্রবণতা, একটা মানসিক একটা ইয়ে থাকতো যে কিছু করবো। এরপর আমরা এক ভাই তো নয়, আমরা 3 ভাই। তো আমি ছোট, তাহলে সেক্ষেত্রে একটা ছোট ভাই আছে প্রতি একটা যে দুজনেই বাইরে থাকে, একজন আমি একমাত্র ঘরের কাছে থাকি, তা ছাড়তে দিতে চাই না। তো আমিও এই মায়া ত্যাগ করাটাও খুব মুশকিলের। দুর্গাপুরেও চাকরি করার সুযোগ, সরকারি চাকরি করার সুযোগ আমি কাকার ইয়েতে পেয়েছিলাম। তো সেই বাবার জন্যেই, মায়ের জন্যেই সেই চাকরিতে আমার যোগ দেওয়া হলো না। তো যা করছি এখানেই করছি, যা পাচ্ছি এখানেই পাচ্ছি, যতটুকু পাচ্ছি এখানেই পাচ্ছি। আমাদের এখানেই পড়েছি, এখানেই কাজ করা চলছে। এখন বয়স হয়ে গেছে, তো পাশে তো কাউকে থাকা দরকার, তো সেই সূত্রে আর আমার বাইরে যাওয়ার ইচ্ছাটা জেগে উঠছে না। এছাড়াও তো বটে আমি দেখেছি, বাইরে গিয়েও আমি কাজ করেছি, সেখানেও দেখেছি যে বাইরে থাকার যথেষ্ট কষ্ট রয়েছে। হ্যাঁ, শুধু থাকা নয়, সেখানে থাকা, জীবন, কাজকর্ম করা যে কী কষ্ট, হ্যাঁ, এবং আরাম দুটোই আমি দেখেছি। কী স্বাধীনতা, হ্যাঁ, সেখানে কি একটা স্বাধীনতা রয়েছে, সেখানে একটা মুক্ত অনুভূতি সেখানে রয়েছে, যে আমি সব কিছু বন্ধন থেকে মুক্ত। এই স্বাদটা বাইরে কাজ করে যেটা আমি বুঝেছি, সেটা আমি পেয়েছি, হ্যাঁ, সেটাই বলছি। যেটা তো বাড়িতে থাকলে কি অনেক সামাজিক বাধা, লাজ লজ্জা, আত্মসম্মান বোধ, হ্যাঁ, মুখের লাগাম, এইসব পরিবারের মধ্যে থাকলে এই সবগুলো একটা ব্যাপার হয়ে যায়। বা বাইরে গেলেও যে মুখে লাগাম দিতে হয় না তা না, কিন্তু যে মুক্ত আর কি, একটা যে স্বাধীন যে মনোভাব, সেটা একমাত্র বাইরে কাজ করলে। কারণ কি, সেখানে সকলেই অচেনা, সকলেই বন্ধুর মতো, সকলকে চিনি, কিন্তু সেখানে বন্ধুর মতো সেখানে অ্যাটিটিউড। তারা কেউ আমার ফ্যামিলি মেম্বার নয়।